কার্যালয়ে নিরাপত্তা বেষ্টনীতে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুলিশ হেফাজতে হাসপাতালে নেওয়া হলেও সেখান থেকে অজ্ঞাত স্থানে রিজভী আহমদ। প্রেস ক্লাব থেকে গ্রেফতার হন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একে একে গ্রেফতার হন শামসুজ্জামান দুদু, মোহাম্মদ শাহজাহান ও হাবিবুর রহমান হাবিব। আগে থেকে কারাগারে আছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, মোয়াজ্জম হোসেন আলাল সহ আরো বেশ কয়েকজন নেতা। গ্রেফতার এড়াতে কেউ হয়েছেন হাসপাতালের দ্বারস্থ, কেউ বা পালিয়ে বেড়াচ্ছেন। এই অবস্থায় আন্দোলনের দিক নির্দেশনা আসছে ইন্টারনেটে দেওয়া বিবৃতি আর লোক মারফত পাঠানো ভিডিও বার্তার মাধ্যমে। এ বিষয়ে বিএনপি নেতাদের মতে বাস্তবতার নিরিখে কৌশলের আশ্রয় নেওয়া ছাড়া উপায় নেই তাদের। আপনাকে বাস্তবতা নিরিখে আন্দোলন চালিয়ে যেতে হবে। আওয়ামী লীগ সরকার আসার আগে কোনদিন বিরোধী দলের সভা, শোভাযাত্রা, বিক্ষোভ বা মিছিলে দেখামাত্র গুলি করার নির্দেশনা ছিল না। রাজপথে না থাকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাকেও দায়ী করেন দলটির নেতারা। আমি যদি মনে করি যে আমি একলা রাস্তায় নেমে গ্রেপ্তার হওয়ার ফলেই মানে পর্যন্ত চলে আসবে, তো আমি রেডি আছি জেলে যেতে। বা এখনো যদি পুলিশ এসে আমাকে গ্রেপ্তার করে, আমি পালা পড়লাম, তারা যদি গ্রেপ্তার করে নিয়ে যেতে চায় নিয়ে যাবে। কারণ গ্রেপ্তার করলে আমি মনে করছি মিথ্যা মামলাগুলি নাও হইতে পারে আমার বিরুদ্ধে। সবচেয়ে ভয় যেটা হলো, ছাত্রলীগের হাতে অস্ত্র রয়েছে, যুবলীগের হাতে অস্ত্র রয়েছে এবং প্রটেকশন দিচ্ছে পুলিশ বাহিনী। সে অবস্থা তো তার অস্ত্র চলিয়ে আমাদেরকে মেরে ফেলতে পারে। তবে রাজপথে বয়স্ক নেতাদের অপেক্ষায় না থেকে তরুণদের এগিয়ে যাওয়ার পরামর্শ দেন বিএনপির এই সিনিয়র নেতা। সিনিয়র নেতাদের এমনি তো 70-এর ঊর্ধ্বে যাদের বয়স, তারা নানা রকম শারীরিক জটিলতায় ভোগেন। তারা দলকে সঠিকভাবে গাইডেন্স দিতে পারেন, কিন্তু কাজের কাজটি করতে হবে তরুণদেরকে। ছাত্র দল, যুব দল, তাদেরকে মূল ভূমিকা পালন করতে হবে। তাদের স্থান সিনিয়র নেতৃবৃন্দ নিতে পারে না, এটি সম্ভব নয়। রাজপথে সিনিয়র নেতাদের দেখা না মিললেও আন্দোলন থেমে থাকবে না বলে আশাবাদ দলের নেতাদের। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা। আবারও অবরোধের প্রভাবের খবর। টানা অবরোধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষ। রাজনৈতিক সহিংসতার বলি এসব মানুষের প্রত্যাশা দ্রুতই কেটে যাবে এই সংকট। রাজধানীর বিভিন্ন ফুটপাত ঘুরে রিপোর্ট করছেন জিনিয়া কবি সূচনা, ছবি তুলেছেন আজিম খান রনি। গুলিস্তানের ফুটপাত সাধারণ সময়ে যেখানে পায়ে চলা দায়, অবরোধ হরতালে অনেকটাই ফাঁকা। পণ্য আছে, নেই ক্রেতা। আবার পণ্য সাজিয়ে দোকানি দুশ্চিন্তা, না জানি কি হয়। যেমন কাপড় ব্যবসায়ী আজম, 2 ছেলেমেয়ে নিয়ে 4 জনের সংসার চলে ফুটপাতের আয় দিয়ে। কিন্তু টানা অবরোধে কপালে ভাঁজ ভবিষ্যতের দিকে তাকিয়ে। আয় রোজগার নেমে এসেছে অর্ধেকে। আমার এক মেয়ে এক ছেলে, ঘর ভাড়া দেওয়া যাচ্ছে 5,500 টাকা। আবার যে ঘরের সংসারের খরচ আছে, মনে করেন ডেলি 150 করে 4,500 টাকা। আবার আমার ছেলের স্কুলের বেতন মতো মিলাই দেওয়া যায়, আমার প্রতি মাসে 20,000 টাকা খরচ আছে। তাই যে অবরোধ দিচ্ছে, এর কারণে আমাদের ব্যবসা সেল কমে গেছে। শুধু আজম নয়, রাজধানীর এরকম কয়েক লাখ মানুষের জীবন জীবিকায় নির্ভরতা ফুটপাতের আয় রোজগারের ওপর। খুব অসুবিধার মধ্যে আছি। এই ছেলে বাসা নিয়ে ঢাকা শহরে বসবাস করি, মাস গেলে ঘর ভাড়া দিতে হয়, স্কুলে পোলাপানের বেতন দিতে হয়। এটা আমাদের জোগাড় করতে খুব সমস্যা, কষ্টের মধ্যে আছি আমরা। মাঘের শুরুতেও শীতের পোশাকের জমজমাট ব্যবসা নেই মতিঝিলের ফুটপাতে। অনেক আশা নিয়ে মাল উঠাইছি, শীতের মধ্যে ব্যবসা করব। হরতাল অবরোধে আমাদের শেষ। শীতের মাল আমরা বড় বিপদে আছে, কোনো বেচা কিনা নাই। সাম্প্রতিক অস্থিরতায় নগরীর মানুষ খুব বেশি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না ঘর থেকে, তাই ক্রেতা সমাগম নেই আগের মতো। অবরোধ বা এগুলোর কারণে হয়তো লোকজন আসে না, তার কারণে মনে করেন যে আমরা ফুটপাতে মাল লয়ে বইছি, বেচা কিনা নাই। এই অবরোধের জন্য আমরা কিন্তু কোনো কাস্টমার আসতে পারতেছি না, আমাদের বেচা বিক্রি নাই। বেরোনোই খুব কষ্ট, আর এখন যে যাবো বাসায় তাও আতঙ্কেতে আছি যে যেতে পারবো কিনা। কারোরই জানা নেই কতদিন চলবে এই অচল অবস্থা। তবুও অনিশ্চয়তার মাঝেই কোন রকমের ব্যবসাপাতি চালিয়ে নিতে হচ্ছে তাদের। রাজনৈতিক সহিংসতার বলি হতে চান না নগরীর খেটে খাওয়া এসব মানুষ। বিলাসিতা নয়, দুবেলা দুমুঠো খেয়ে কোন রকমে বেঁচে থাকতে পারলেই খুশি তারা। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে স্পর্শকাতর 22 জেলায় 59 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এছাড়া 5 জেলায় চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বিজিবি সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে যে জনগণের জানমালের নিরাপত্তায় বিভিন্ন জেলায় এই বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসকদের চাহিদা অনুযায়ী যেখানে প্রয়োজন হবে সেখানেই বিজিবি এবং আনসার সহ প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, কেউ সভা সমাবেশের অনুমতি চাইলে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে অনুমতি দেওয়া হবে। মঙ্গলবার সকালে রাজধানীতে ট্রাফিক সচেতনতা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জানান, নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান চলবে। যদি কেউ সভা সমাবেশ করতে চায় আমরা এটি তদন্ত করে দেখব, অনুসন্ধান করে দেখব। যদি জননিরাপত্তা বিঘ্নিত না হয় তাহলে কোনো নির্দিষ্ট দল নয়, যে কোনো ব্যক্তি এদেশের যে কোনো মানুষ সভা সমাবেশ করতে পারে। কিন্তু যদি সাধারণ জনতার নিরাপত্তা বিঘ্নিতর আশঙ্কা থাকে, আইনশৃঙ্খলা বিঘ্নিতর আশঙ্কা থাকে, সেক্ষেত্রে আমরা কাউকে সেই ঝুঁকিপূর্ণভাবে সমাবেশ করতে অনুমতি দিতে পারি না, জননিরাপত্তার স্বার্থে, নগরবাসীর নিরাপত্তার স্বার্থে। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক সহযোগিতা জোট বিমস্টেকভুক্ত দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার মাধ্যমে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিজ এ আয়োজিত এক সেমিনারে তিনি এই কথা বলেন। বাংলাদেশ ও বিমস্টেক শীর্ষক এই সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলতি বছরের মাঝামাঝি বাংলাদেশে বিমস্টেকের অর্থনীতি এবং বাণিজ্য বিষয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠক হবার কথা রয়েছে। এই বৈঠকে মুক্ত বাণিজ্য অঞ্চল বিষয়ে 4টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সইয়ের ব্যাপারে বাংলাদেশ আশাবাদী বলে জানান মন্ত্রী। এছাড়া জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে আগামী মাসে বিমস্টেকভুক্ত দেশগুলোর মধ্যে জ্বালানি ও আন্তঃযোগাযোগ সমঝোতা স্মারক সইয়ের কথাও জানান আবুল হাসান মাহমুদ আলী। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে দিনের বেলায় যাত্রী এবং রাতে পণ্য পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বাড়ানো হয়েছে নিরাপত্তা। একই সাথে ঝুঁকিপূর্ণ স্পটগুলো চিহ্নিত করে সেখানে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগও নিয়েছে পুলিশ। ক্ষতিগ্রস্ত পরিবহন মালিকদের হয়রানি রোধ এবং ক্ষতিপূরণ পাবার ক্ষেত্রে সহায়তারও আশ্বাস দিয়েছে প্রশাসন। 2013 সালের রাজনৈতিক অস্থিরতায় পরিবহন খাতে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম অংশে। সে সময় 44টি গাড়ি পোড়ানো সহ ভাঙচুর করা হয় 5 শতাধিক যানবাহন। এতে প্রাণ যায় 6 জন পরিবহন কর্মীর। সম্প্রতি পরিস্থিতি আবারও অস্থিতিশীল হওয়ায় সংখ্যা দেখা দিয়েছে এই খাতে। যদিও নিরাপত্তা দিয়ে প্রশাসন যান চলাচল স্বাভাবিক রাখার কথা বললেও এরই মধ্যে 6টিতে আগুন দেয়া সহ প্রাণ হারান একজন। এই অবস্থায় মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে নতুন করে বেশ কিছু উদ্যোগ নিয়েছে প্রশাসন। সিদ্ধান্ত হয়েছে দিনের বেলায় যাত্রীবাহী বাস এবং রাতে পণ্য পরিবহনের। রাত্রে একটু পণ্যবাহী গাড়ির চাপ বাড়ান, আর দিনের বেলায় যাত্রীবাহী যাতে হয়। দিনের বেলায় যেহেতু দেখা যায়, রাত্রেবেলা কুয়াশা থাকে, অন্ধকার থাকে, দূর থেকে দেখা যায় না, এই সমস্ত বিষয়গুলোর কথা বলা হয়েছে। নাশকতা ঠেকাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 20টি আর কক্সবাজার সড়কের 10টি স্পট চিহ্নিত করে সেখানে নিরাপত্তা বাড়ানোর কথা বলছে পুলিশ। কোথাও বেশি ধরনের নাশকতার কাজ করে তো সে এলাকার বাসী, চেয়ারম্যান, লোকাল চেয়ারম্যান, মেম্বার, এদেরকে আমরা বলা হচ্ছে যে এই নাশকতার সাথে যে যারা জড়িত তারা যেন না জড়ায়, তাহলে তাদের যেটা হলো কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে। তো বেশ কয়েকটা এলাকায় আমরা চিহ্নিত করেছি। এছাড়া দিনের বেলায় নগরীতে ট্রাক, কাভার্ড ভ্যান চলাচলের সিদ্ধান্তের পাশাপাশি মহাসড়কে পরিবহনের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা বন্ধ রাখার কথাও জানান এই পুলিশ কর্মকর্তা। চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় যাতে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। উত্তেজনা কমাতে রাঙামাটিতে সব পক্ষকে নিয়ে শান্তি র্যালি করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার দুপুরে 144 ধারা শিথিল করে শহরে এই র্যালি বের করা হয়। এতে স্থানীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসক সহ বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা অংশ নেন। এর আগে জেলা প্রশাসনে অনুষ্ঠিত হয় শান্তি সভা। এতে গুজবে কান না দিয়ে সম্প্রীতি বজায় রাখার স্বার্থে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়। একই সাথে পাড়ায় পাড়ায় পাহাড়ি বাঙালি সবাইকে নিয়ে সমন্বয় কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়। কারফিউ প্রত্যাহারের পর শহরের পরিস্থিতিও স্বাভাবিক হতে শুরু করেছে, তবে বহাল রয়েছে 144 ধারা।
নিউজ 24 এর সময় হলো আরেকটি বিরতির, ফিরে এসে যা থাকবে। মালয়েশিয়ায় পণ্য রপ্তানি বাড়াতে শুল্ক মুক্ত সুবিধা চাইলেন বাণিজ্য মন্ত্রী। মার্চে দুদেশের মধ্যে বিজনেস ফোরাম গঠন। পাকিস্তানের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে 7 জনের মৃত্যুদণ্ড কার্যকর। কাশ্মীর ইস্যু ছাড়া আলোচনায় বসবে না ভারতের সাথে।